ইরানের দেয়া প্রস্তাব অগ্রহণযোগ্য বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জবাব পর্যালোচনা করছে তেহরান। হরমুজে আটকে পড়া জাহাজ সরাতে সহায়তার আশ্বাস ওয়াশিংটনের। ইউক্রেনে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত 10, আহত অন্তত 76। বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ কিয়েভের। রাশিয়ার তেল স্থাপনায় পাল্টা হামলার দাবি। এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের গাজায় ইসরায়েলি হামলা। 59% দখলদারদের নিয়ন্ত্রণে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে হামাসের প্রস্তাবনা প্রত্যাখ্যান ওয়াশিংটন তেল আবিবের। ইরানের দেওয়া 14 দফা প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান তা পর্যালোচনা করছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বরং ইসরায়েলি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তেহরানের প্রস্তাব অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের হতে যুক্তরাষ্ট্র সাহায্য করবে বলে জানিয়েছেন ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে 14 দফা প্রস্তাব পাঠায় ইরান। ওয়াশিংটন সেই প্রস্তাবের জবাব দিয়েছে বলে রোববার নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। বর্তমানে তা পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। ইসমাইল বাঘেই আরও জানান, ইরানের দেয়া এই পরিকল্পনাটি কেবল যুদ্ধ অবসানের বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। এ পর্যায়ে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনার সুযোগ রাখা হয়নি। যদিও জবাবের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ওয়াশিংটন, তবে ইসরায়েলের কান নিউজকে তেহরানের প্রস্তাব অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের হতে যুক্তরাষ্ট্র সাহায্য করবে বলেও জানিয়েছেন ট্রাম্প। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি জানান, প্রজেক্ট ফ্রিডম নামের এই প্রক্রিয়া শুরু হবে সোমবার থেকে। এতে বাধা দেয়া হলে কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরান যুদ্ধের জেরে বেড়ে যাওয়া জ্বালানির দাম এ বছরের শেষের দিকে কমতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। আমি অনেকটা আশাবাদী। এই সংঘাতের পর তেলের দাম আগের তুলনায় অনেক কমে যাবে, যা বছরের শুরুতে বা 2025 সালের যে কোনো সময়ের তুলনায় নিচেও নেমে যেতে পারে। এর মধ্যেই রোববার ইরান উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানায় যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম বিষয়ক সংস্থা UKMTO। সংস্থাটি জানায়, পণ্যবাহী জাহাজটি উত্তর দিকে অগ্রসর হওয়ার সময় সিরিক থেকে প্রায় 18 কিলোমিটার পশ্চিমে ছোট ছোট কয়েকটি নৌযান থেকে জাহাজটির ওপর হামলা চালানো হয়। হামলার শিকার জাহাজের সব নাবিক ও ক্রু নিরাপদে আছেন বলে জানায় UKMTO। যুদ্ধবিরতির মধ্যে গাজার খান ইউনিস, দের আল বালাস সহ বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় 8,000 ফিলিস্তিনের মরদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে হামাস সহ অন্যান্য দলের যৌথ প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গাজার খান ইউনিস ও দেইর আল বালার বিধ্বস্ত এলাকাগুলোয় যুদ্ধবিরতি যেন কাগজে কলমেই সীমাবদ্ধ। স্থানীয় সূত্র বলছে, অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত অন্তত 828 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিদিনই ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করছে পরিবারগুলো। উপত্যকা জুড়ে থাকা ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় 8,000 ফিলিস্তিনি নাগরিকের মরদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। তবে ধ্বংসস্তূপ অপসারণের গতি এতটাই ধীর যে এই প্রক্রিয়া শেষ করতে আরও অন্তত 7 বছর সময় লেগে যেতে পারে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির একজন কর্মকর্তার বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপের মাত্র 1% এখন পর্যন্ত পরিষ্কার করা সম্ভব হয়েছে। দিন দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে গাজার ভেতরে তাদের নিয়ন্ত্রণ বাড়িয়ে প্রায় 59% এলাকা নিজেদের দখলে নিয়েছে। ইউরো লাইন সরিয়ে পশ্চিম দিকে অগ্রসর হয়ে নো গো জোন তৈরি করা হচ্ছে। একই সঙ্গে লেবানন ফ্রন্ট থেকে সেনা সরিয়ে গাজা ও পশ্চিম তীরে মোতায়েন বাড়ানো হচ্ছে। এর মধ্যেই হামাস সহ ফিলিস্তিনি দলগুলোর যৌথ প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। রোববার ঊর্ধ্বতন ফিলিস্তিনি সূত্রের বরাতে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্টাই। প্রস্তাবে বলা হয়েছিল, স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিরস্ত্র হবে, তবে এর বিনিময়ে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ও নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।
ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন, আহত হন 76 জন। এদিকে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার 300-র বেশি হামলা চালিয়েছে বলে পাল্টা দাবি করেছে মস্কো। রুশ তেল স্থাপনায় একাধিক হামলার কথা জানিয়েছে কিয়েভ। স্থানীয় সময় রোববার ইউক্রেনের 5টি অঞ্চলে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। খেরসন, ওডেসা, দোনেৎস্ক, ঝাপোরিঝিয়া ও সুমি অঞ্চলে হতাহতের খবর পাওয়া গেছে। ইউক্রেনের বিমান বাহিনী জানায় এক রাতেই 269টি ড্রোন ছোড়া হয়, যার মধ্যে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে, যদিও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। অন্যদিকে রুশ সেনাবাহিনীর দাবি রাশিয়ায় 300-র বেশি হামলা চালিয়েছে কিয়েভ। এর মধ্যে লেনিনগ্রাদ অঞ্চল ছিল সবচেয়ে বেশি লক্ষ্যবস্তু। সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার তেল স্থাপনায় একাধিক হামলা চালায়। কিয়েভের দাবি এতে মস্কোর $1 বিলিয়ন তেল রফতানি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রিমোরস্ক তেল টার্মিনালে অবকাঠামো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে একটি তেলবাহী জাহাজ ও একটি টহল নৌযানে আক্রমণ চালানো হয়। এছাড়া রাশিয়ার নভরোসিস্ক বন্দরের প্রবেশমুখে ইউক্রেনীয় ড্রোন হামলায় আরও 2টি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের দাবি 4 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে তারা রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, কিন্তু রুশ সেনারা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে। দেখছেন আন্তর্জাতিক সবাই, সঙ্গেই থাকুন। ইউরোপ সম্পর্কে নতুন টানাপোড়েন। জার্মানি থেকে অন্তত 5,000 মার্কিন সেনা প্রত্যাহারের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে ইউরোপের নিরাপত্তা কাঠামোয় বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিভিন্ন দেশ প্রতিরক্ষা ব্যয় বাড়ালেও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ইউরোপ এখনও অনেক পিছিয়ে বলে মত তাদের। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্কের অবনতি এখন সবচেয়ে বেশি দৃশ্যমান ন্যাটো জোটে। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, জার্মানি থেকে অন্তত 5,000 মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। এর পেছনে রয়েছে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের ইরান ইস্যুতে ওয়াশিংটনের সমালোচনা। যুক্তরাষ্ট্রের এই অবস্থান ইউরোপের নিরাপত্তা কাঠামোয় বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান ভরসা ছিল মার্কিন সামরিক উপস্থিতি। সম্প্রতি ওয়াশিংটন স্পষ্ট করছে এশিয়া ও নিজস্ব অঞ্চলে বেশি মনোযোগ দেওয়ার কথা, আর তাই ইউরোপকেই নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। এরই মধ্যে ইউরোপের বিভিন্ন দেশ প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে। জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্স নতুন করে সামরিক বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে, যা 2030 সালের মধ্যে প্রায় দ্বিগুণ হতে পারে। তবে বড় চ্যালেঞ্জ হলো সমন্বয়ের অভাব। বিভিন্ন দেশ আলাদাভাবে অস্ত্র উৎপাদন করায় বাড়ছে খরচ, কমছে কার্যকারিতা। বিশ্লেষকরা বলছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ইউরোপ এখনও অনেক পিছিয়ে। যুক্তরাষ্ট্রের পেট্রিয়ট মিসাইল সিস্টেমের মতো শক্তিশালী বিকল্প ইউরোপে নেই। তাই যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া পূর্ণাঙ্গ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা কঠিন হয়ে পড়ছে। এই নির্ভরশীলতা কমাতে গেলে প্রয়োজন সময়, বিপুল বিনিয়োগ এবং রাজনৈতিক ঐক্য, যা এখনও পুরোপুরি গড়ে ওঠেনি। বিশ্লেষকরা আরও বলছেন, এই পরিস্থিতি ইউরোপের জন্য এক ধরনের দ্বিমুখী সংকট তৈরি করেছে। দ্রুত সমাধান চাইলে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে হবে, আর দীর্ঘমেয়াদে স্বনির্ভর হতে চাইলে প্রয়োজন গভীর কাঠামোগত পরিবর্তন।